আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা যে মুভি নিয়ে আলোচনা করব সেই মুভিটির নাম হচ্ছে ভ্যানম। আর আপনারা অবশ্যই যারা ভ্যানম প্রেমিকরা আছেন তারা জানেন যে ভ্যানম দ্য লাস্ট ডান্স সিনেমাটি রিসেন্টলি মুক্তি পেয়েছে। আর এই মুভিটার এক্সপ্লেন নিয়ে আজ আমি থাকছি আপনাদের মাঝে। আর সেখানে অবশ্যই ভ্যানম এবং এডি ব্রকের রোমাঞ্চকর কিছু দৃশ্য দেখতে পাবেন, যেখানে মজার, রসিকতা, অ্যাকশন এবং উত্তেজনায় ভরপুর। যদি আপনি সুপার হিরো এবং থ্রিলার সিনেমা পছন্দ করেন তাহলে এই মুভিটি আপনার জন্য। তাহলে চলুন দেরি না করে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় ক্লিন্টা প্ল্যানেট থেকে, যেখানে অনেকগুলো সিম্বাটরের মধ্যে নাল বসে থাকে। নাল হলো সেই গড যিনি অন্ধকারের দেবতা, যিনি সিম্বাটর প্রজাতিকে সৃষ্টি করেছেন। কিন্তু এখানে দেখা যায় নাল নিজেই বন্দী অবস্থায় আছেন, কারণ তার হাত পা এবং শরীরকে সিম্বাটররা বেঁধে রেখেছেন। নাল বলে, আমি নাল, অন্ধকারের দেবতা, আমি সিম্বাটরদের সৃষ্টি করেছি। নাল আরও বলে, বহু বছর আগে তার অন্ধকারের সাম্রাজ্য ছিল, কিন্তু হঠাৎ একদিন আলো এসে তার সাম্রাজ্য কেড়ে নেয়। পরবর্তীতে তার নিজের সৃষ্টি করা সিম্বাটরও তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে বন্দী করে ফেলে। নাল জানায় এই বন্দী অবস্থা থেকে মুক্তি পেতে তার কোডেক্স দরকার, যা তাকে এই বন্দী দশা থেকে মুক্ত করার জন্য একমাত্র চাবি হিসেবে কাজ করবে। এই ক্লিন্টা প্ল্যানেটে কেবলই যে সিম্বাটর ছিল এমনটা না, সেখানে জেনোফেজের মতো কিছু প্রাণীও দেখা যায় যারা সিম্বাটরদের খেয়ে ফেলত। গল্পে দেখা যায় বহু বছর আগে যখন সিম্বাটররা নালের বিরুদ্ধে বিদ্রোহ করে তখন তারা মিলে তাকে বন্দী করে ফেলে। তবে এই জেনোফেজের প্রজাতি নালের প্রতি এখনও অনুগত ছিল। এই জন্য আমরা দেখি নাল তাদের আদেশ দেয় যে তারা মহাবিশ্বের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ুক এবং সব গ্রহে গিয়ে কোডেক্স খুঁজে বের করুক। এরপর নাল বলে একবার যদি সে কোডেক্স খুঁজে পায় তবে সে এখান থেকে মুক্তি পাবে এবং তারপর পুরো বিশ্ব ধ্বংস করে তার ডার্কনেসের সাম্রাজ্য তৈরি করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার চারিপাশে অসংখ্য পোর্টাল খুলে দেয় এবং সেই পোর্টালের মাধ্যমে সব জেনোফেজকে বিভিন্ন গ্রহে পাঠিয়ে দেয়, যাতে তারা নালের জন্য কোডেক্স খুঁজে আনতে পারে। এর পরের সিনে আমরা এডি ব্রককে দেখি, সে একটি বারে বসে আছেন। আমরা দেখতে পাই যে এডি ব্রক এমসিইউর হিরোদের সম্পর্কে জানার চেষ্টা করছেন এবং বারটেন্ডারের কাছ থেকে সে জানতে পারে যে এই মহাবিশ্বে থমাস নামের একজন ভিলেন এসেছিলেন, যিনি পুরো মহাবিশ্বের অর্ধেককে 5 বছরের জন্য অদৃশ্য করে দিয়েছিলেন। এইসব শোনার পর আমরা দেখতে পাই এডি ব্রক এবং তার ভ্যানম তাদের নিজ মহাবিশ্বে ফিরে যায়। ফিরে আসার পর তারা দেখতে পায় যে তারা সে একই জায়গায় আছে যেখানে এমসিইউদের জগৎ ছিল, মেক্সিকোর সেই বার। শুধু পার্থক্য হলো এদের মহাবিশ্বের বারটেন্ডারের চুল একটুখানি লম্বা। এরপর আমরা দেখি ভেনম এডির শরীর থেকে অনেকগুলো হাত বের করে তার জন্য একটি পানীয় তৈরি করে, কিন্তু ঠিক তখনই বারটেন্ডার এডিকে দেখে ফেলে এবং লক্ষ্য করে যে তার শরীর থেকে অনেকগুলো হাত বের হচ্ছে। এডি তখন বাড়ির টিভির দিকে তাকায় এবং দেখে যে নিউজে বলা হচ্ছে প্যাট্রিক ম্যালিগান নামের এক গোয়েন্দা মারা গিয়েছেন এবং পুলিশ সন্দেহ করছেন যে এডি তাকে হত্যা করেছেন। এই জন্য পুলিশ এডিকে খুঁজছেন, কিন্তু এডি এই মুহূর্তে গায়েব। এই খবর শুনে এডি বুঝতে পারে যে এখন তার সান ফ্রান্সিসকো যাওয়া তার জন্য বিপজ্জনক হবে, কারণ পুলিশ তাকে ধরলে তার নির্দোষ প্রমাণ করা অনেক কঠিন হয়ে যাবে। এরপর ভ্যানম এডিকে জিজ্ঞেস করে, তাহলে তুমি এখন কি করবে? এডি ভ্যানমকে জানায় সে এখন সোজা নিউ ইয়র্কে যাবে, যেখানে এডি একজন বিচারককে চেনে। এডি সেই বিচারকের অনেক খারাপ কাজ সম্পর্কে জানে এবং সেই বিচারকের সাহায্য নিয়ে সে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চায়। এডি তখন চিন্তা করে যে তার এখনই নিউ ইয়র্কের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে, তাই সে বারটেন্ডারকে টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু আমরা খেয়াল করি যে ভ্যানম কাউন্টারে টাকা দেওয়ার সময় তার শরীরের কিছু অংশ সেখানে থেকে যায়। এরপর এডি রাস্তায় হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে অনেকগুলো কুকুরের আওয়াজ শুনতে পায়। কুকুরের আওয়াজ অনুসরণ করে এডি সেখানে যায়, যেখানে কয়েকজন খারাপ লোক কুকুরগুলোকে খাঁচায় বন্দি করছিলেন। ধারণা করা যায় তারা এই কুকুরদের বিক্রি করতে চায়। এডি এবং ভ্যানম ঠিক করে যে তারা খাঁচাগুলো খুলে কুকুরদের মুক্ত করবে, কিন্তু তাদের
কিছু করার আগেই সেখানে 3 জন লোক এসে হাজির হয়। এরা সেই লোক যারা কুকুরদের বন্দি করছিল। এডি তাদের চলে যেতে বলে এবং বলে যে যদি তারা কুকুরদের মুক্ত দিয়ে সেখান থেকে ভালো ছেলের মতো চলে যায় তবে তাদের কিছু করা হবে না। কিন্তু তারা এডির কথা না শুনে তার উপর আক্রমণ করে এবং গুলি ছড়ে। এর প্রতিক্রিয়ায় ভেনম সিম্বাটার বেরিয়ে আসে এবং এডি পুরোপুরি ভেনম হয়ে যায়। ভেনম প্রথমে কুকুরদের মুক্ত করে এবং পরে 3 জন ভিলেনের মাথা খেয়ে ফেলে। সবকিছু শেষ হওয়ার পর এডি আবার তার মানব রূপে ফিরে আসে এবং কুকুরদের মুক্ত করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সে নিজের পথে এগিয়ে যেতে থাকে। তবে ঠিক তখনই দেখা যায় যে তার পেছনের বিল্ডিংয়ে একটি জানোফেজ এসে হাজির হয়। আর এই সে জানোফেজ যাদের নাল পাঠিয়েছিলেন। কিন্তু এডি সেই জানোফেজকে দেখতে পায় না এবং নিজের পথে চলতে থাকে। এরই মধ্যে অন্য একটি স্থানে একজন ব্যক্তি এডির ওপর নজর রাখছিলেন। এডি যে রাস্তায় হাঁটছিলেন সেই রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরাগুলো তার ফুটেজ ধারণ করছিল। সেই ফুটেজ থেকে সেই ব্যক্তি এডিকে পর্যবেক্ষণ করছিলেন। গল্পে ব্যক্তির মুখ দেখানো হয় না, তবে সে বলে যে এডি ব্রোক বাইরে এসেছে, তাই এখন তাকে ধরার সময় চলে এসেছে। এরপর সে ব্যক্তি জেনারেল রেক্সাকে ফোন করে এডিকে ধরতে বলে। এখানেই আমাদের বোঝানো হয় যে এই ব্যক্তি যাই হোক না কেন এডি ব্রোক এবং ভ্যানম সম্পর্কে সবকিছুই জানে। এরপর আমরা সরাসরি জেনারেল রেক্সাকে দেখি যে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার দল নিয়ে সেই বারে পৌঁছায় যেখানে এডি এবং ভ্যানম ছিল। সেখানে পৌঁছে সে বারটেন্ডারের কাছ থেকে তথ্য জানতে চায়। বারটেন্ডার জানায় যে কিছুক্ষণ আগে আসা লোকটির অনেকগুলো হাত ছিল এবং সে তার হাতগুলো লম্বা করে যে কোনো কিছু ধরে ফেলছিল। এই কথা শুনে জেনারেল রেক্সা তার দলকে নির্দেশ দেয় যে তারা যেন বারটেন্ডারকে অজ্ঞান করে নিয়ে আসুক এবং তখনই তাকে অজ্ঞান করে তাদের গাড়িতে তুলে নেওয়া হয়। এরই সঙ্গে রেক্সা ভেনমের শরীর থেকে বেরিয়ে আসা অংশটি সংগ্রহ করে। এর পরের দৃশ্যে একজন মহিলাকে দেখানো হয় যার নাম ছিল ডক্টর পেন। আমরা জানতে পারি যে ডক্টর পেন মূলত এরিয়া 51 গবেষণার কাজ করেন। এখানে এরিয়া 51 হলো যুক্তরাষ্ট্রের অবস্থিত একটি রিসার্চ সেন্টার যেখানে ভিন গ্রহবাসী এবং তাদের সম্পর্কিত বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয়। এই মুভিতেও আমরা তেমনটাই দেখতে পাই। আমরা দেখি যে ডক্টর পেন এরিয়া 51 তার কাজের জন্য যান এবং জানতে পারে যে পৃথিবীতে যত সিম্বায়োটার ছিল তাদের সবাইকে এখানে বন্দী করে রাখা হয়েছে। এর কিছুক্ষণ পর জেনারেল রেক্সা ডক্টর পেনের সঙ্গে দেখা করতে আসেন এবং আমরা জানতে পারি যে জেনারেল রেক্সাও এরিয়া 51 জন্য কাজ করে। ভেনমের শরীরের ছোট টুকরাটি সে ডক্টর পেনের হাতে তুলে দেন যাতে তিনি সেটি নিয়ে গবেষণা করতে পারেন। কিছুক্ষণ পর ডক্টর পেন জেনারেল রেক্সাকে নিয়ে একটি কক্ষের কাছে যান যেখানে আমরা দেখি প্যাট্রিক ম্যালিগান বন্দী অবস্থায় জীবিত আছেন। ডক্টর পেন এবং জেনারেল রেক্সা আলোচনা করেন যে যখন তারা প্যাট্রিক ম্যালিগানকে পেয়েছিলেন তখন সে মৃত অবস্থায় ছিলেন, কিন্তু একটি সিম্বায়োটার সঙ্গে যুক্ত করার কারণে সে এখন জীবিত। প্যাট্রিক ম্যালিগান হঠাৎ উঠে দাঁড়ায় এবং কক্ষের কাছের পাশে এসে ডক্টর পেন এবং জেনারেলের সঙ্গে কথা বলতে চায়। সে সতর্ক করে যে তাদের সবার ওপর খুব বড় বিপদ আসতে চলেছে। এরপর আমরা বুঝতে পারি প্যাট্রিক ম্যালিগান এই কথাগুলো আসলে তার সিম্বায়োটারের ভাষায় বলছিল, অর্থাৎ এই মুহূর্তে প্যাট্রিক নয় বরং তার ভেতরে সিম্বায়োটারের কথা বলছে। এখানে প্যাট্রিক ম্যালিগানের ভেতরে সিম্বায়োটার জেনারেল রেক্সা এবং ডক্টরকে নাল সম্পর্কে বলে। সিম্বায়োটার বলে যে নাল সেই সত্তা যিনি তাদের সবাইকে সৃষ্টি করেছেন এবং যিনি অন্ধকারের দেবতা। তবে বহু বছর আগে সমস্ত সিম্বায়োটার একত্র হয়ে নালকে বন্দী করেছিলেন, কিন্তু এখন নাল মুক্ত হতে চায় এবং এই জন্য তিনি কোডেক্স পেতে চান যাতে তা ব্যবহার করে নিজেকে মুক্ত করতে পারেন। এর পরের দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা এডি ব্রোককে দেখতে পাই। এডি ব্রোক ভেনমের সিম্বায়োটার রূপে একটি প্লেনের সাথে লেগে রয়েছে এবং সে প্লেনের মাধ্যমে উড়ে নিউ ইয়র্কে আসছে। তবে তখনই একটি জানোফেজ ভেনমকে খুঁজতে খুঁজতে সেই প্লেনের ওপর এসে পৌঁছায়। এর ফলে প্লেনের ওপরে ভেনম এবং জানোফেজের মধ্যে লড়াই শুরু হয়। আমরা দেখতে পাই যে জানোফেজ ভেনমের শরীরে থাকা কোডেক্স দেখতে পাই যা ভেনমের গলায় থাকে। তবে ভেনম কোনোভাবে জানোফেজকে ফাঁকি দিয়ে প্লেন থেকে পালিয়ে পড়ে এবং প্যারাশুট খুলে এডিকে বাঁচায়। নিচে নেমে এডি ভেনমকে জিজ্ঞেস করে ওই প্রাণীটা কে ছিল আর কেন সে আমাদের ওপর আক্রমণ করছিল। জবাবে ভেনম বলে ওটা ছিল একটি জানোফেজ আর সে আমাদের কাছ থেকে কোডেক্স নিতে এসেছিল। ভেনমের কথা শুনে এডির কিছুই পরিষ্কার হয় না।
তাই সে ভ্যানমকে জিজ্ঞেস করে আসলে এখানে কি ঘটছে তাকে খুলে বলতে। তখন ভ্যানম পুরো ঘটনা শুরু থেকে এডিকে বোঝাতে শুরু করে। ভ্যানম বলে যে আমাদের সব সিম্বাটারকে একজন ঈশ্বর সৃষ্টি করেছেন, যার নাম হলো নাল। নাল শুধু যে সিম্বাটারদের সৃষ্টি করেছে এমনটাও না, সে জ্যানোফেসদেরও সৃষ্টি করেছেন। আর এই সে জ্যানোফেস যে আমাদের ওপর আক্রমণ করেছিল। বহু বছর আগে সমস্ত সিম্বাটার একত্রিত হয়ে নালকে ক্লিন্টার নামের একটি কারাগারে বন্দী করেছিল, কিন্তু এখন নাল মুক্ত হতে চায় আর তার জন্য তার কোডেক্স প্রয়োজন। এরপর ভ্যানম এডিকে জানায় যে প্রতিটি সিম্বাটারের এমন ক্ষমতা থাকে যে তারা তাদের হোস্টকে পুনর্জীবিত করতে পারে। সুতরাং যদি কোনো সিম্বাটার হোস্ট মারা যায় তবে সেই সিম্বাটার তাকে আবার পুনর্জীবিত করতে পারে। তবে যখনই একটি সিম্বাটার তার হোস্টকে পুনর্জীবিত করে তখন তাদের দেহে একটি বিশেষ শক্তি তৈরি হয় যা কোডেক্স নামে পরিচিত। আর এই কোডেক্সই নালের প্রয়োজন যাতে সে ক্লিন্টার কারাগার থেকে মুক্ত হতে পারে। ভ্যানমের কথা শুনে এডি বলে, ভালো যে আমাদের কোনো কোডেক্স নেই, কারণ আমি তো কখনো মরিনি। কিন্তু এটা শোনার পর ভ্যানম এডিকে বলে, তুমি একবার কিন্তু মরে গিয়েছিলে। এরপর আমরা একটি পুরনো দৃশ্য দেখি যেখানে এডি ব্রোক মারা গিয়েছিলেন। পরে ভ্যানম আবার তাকে পুনরায় জীবিত করে তোলেন। এর ফলে ভ্যানম এবং এডির শরীরের ভেতরে তাদের কোডেক্স তৈরি হয়। এই সময় ভ্যানম এডিকে জানায় যে শুধুমাত্র তখনই জ্যানোফেস কোডেক্স দেখতে পায় যখন এডি পুরোপুরি ভ্যানমে রূপান্তরিত হয়। কারণ যখন এডি পুরোপুরি ভ্যানম হয়ে যায় তখন তার গলায় থাকা কোডেক্স উজ্জ্বলভাবে জ্বলে ওঠে এবং এই আলোর সংকেত জ্যানোফেস পেয়ে যায়, যার ফলে সে দূর থেকেও কোডেক্সের অবস্থান খুঁজে বের করে এবং সেখানে চলে আসে। ভ্যানম এডিকে সতর্ক করে যে যতক্ষণ জ্যানোফেসের হুমকি রয়েছে সে এডিকে পুরোপুরি রূপান্তরিত করবে না, কারণ যদি তা ঘটে তাহলে জ্যানোফেস তাকে খুঁজে নিয়ে এডি এবং ভ্যানমকে মেরে কোডেক্স সরাসরি নালকে দিয়ে দিবে, যার ফলে তারা দুজনেই মারা যাবে এবং নাল মুক্ত হয়ে উঠবে। এরপর এডি ও ভ্যানম যাত্রা শুরু করে এবং কিছুটা এগিয়ে একটি ঘোড়া দেখতে পায়। তারা সিদ্ধান্ত নেয় যে ভ্যানম ঘোড়ায় রূপান্তরিত হবে যাতে তারা দ্রুত সেখান থেকে এডিকে সরিয়ে নিতে পারে। এরপর ভ্যানম ঘোড়ার রূপ নেয় এবং এডিকে বাঁচাতে সে সর্বোচ্চ চেষ্টা করে। সে এমনকি একটি ঘোড়া এবং বাঁশেরও রূপ নেয়, কিন্তু যখনই তার কোনো উপায় থাকে না তখনই সে এডির শরীরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফেলে। ঠিক তখনই জ্যানোফেস ভ্যানমকে খুঁজে পায় এবং দ্রুত তার দিকে ছুটে আসে। তবে জ্যানোফেস আসার সাথে সাথে জেনারেল রেক্সের দল আতঙ্কিত হয়ে ওদের উপর গুলি চালাতে শুরু করে। এই সুযোগে ভ্যানম এডির শরীরে প্রবেশ করে এবং তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনে। ফলে তারা দুজনাই জেনারেল রেক্সা এবং জ্যানোফেসের হাত থেকে বাঁচতে সক্ষম হয়। এরপর এডি আবার জঙ্গলের মধ্যে যাত্রা শুরু করে এবং কিছুটা এগিয়ে মার্টিন নামের একটি ব্যক্তির সাথে তার দেখা হয়। মার্টিন তার স্ত্রী এবং 2 সন্তান সহ সেখানে থাকে। সে এডিকে তার পরিবারের সাথে খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। কথা বলতে বলতে একসময় মার্টিন জানায় যে সে এলিয়েনদের দেখতে তার পরিবারের সাথে এরিয়া 51-তে যাচ্ছে, কারণ তার অনেক দিনের স্বপ্ন ছিল এলিয়েনদের দেখার। মার্টিনের এমন সরলতা দেখে এডি তার কাছ থেকে সাহায্য চায় এবং তাকে নিউ ইয়র্ক সিটি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার অনুরোধ করে। মার্টিন এতে রাজি হয়ে যায় এবং এডিকে গাড়িতে তুলে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এরপর মার্টিন তার পরিবার নিয়ে এরিয়া 51-র উদ্দেশ্যে রওনা হয়। নিউ ইয়র্কে পৌঁছে এডি আত্মগোপনের জন্য পোশাক বদলে ফেলে এবং সরাসরি একটি ক্যাসিনোতে প্রবেশ করে, যেখানে তার দেখা হয় মিসেস চ্যানের সাথে, যিনি এডিকে দেখে খুবই খুশি হন এবং তাকে তার বাড়িতে নিয়ে যান। মিসেস চ্যান এডিকে দেখে এতটাই খুশি হয়ে ওঠেন যে তিনি তার সামনেই নাচতে শুরু করে এবং এডিকে বলে তুমিও নাচো। তবে এডি নাচতে রাজি হয় না, কিন্তু উত্তেজনায় ভ্যানম নাচতে শুরু করে এবং এডিকে পুরোপুরি ভ্যানমের রূপে রূপান্তরিত করে ফেলে। কিন্তু ঠিক তখনই জ্যানোফেস তাদের খুঁজে পায় এবং সেই জায়গায় এসে হাজির হয়। জ্যানোফেসকে দেখে ভ্যানম তৎক্ষণিক এডির শরীর থেকে বের হয়ে যায়, যার ফলে জ্যানোফেস তাকে আর খুঁজে পায় না এবং সেখান থেকে চলে যায়। জ্যানোফেস চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে জেনারেল রেক্সা এবং তার দল সেখানে পৌঁছায়, কারণ তারা এডি ব্রোককে খুঁজে বের করেছিল। তারা এসে এডিকে অজ্ঞান করে ফেলে এবং একটি বিশেষ ডিভাইস ব্যবহার করে তার শরীর থেকে ভ্যানমকে আলাদা করে একটি কন্টেনারে বন্দি করে ফেলে। এরপর তারা এডি ব্রোক এবং ভ্যানমকে নিয়ে সোজা এরিয়া 51 ল্যাবে চলে যায়। এডির যখন জ্ঞান ফিরে তখন সে দেখে যে সে এরিয়া 51 ল্যাবের ভেতরে আছে। ঠিক তখনই জেনারেল রেক্সা তার কাছে আসে এবং তাকে গুলি করে মেরে ফেলতে চায়। তবে অন্যদিকে ল্যাবের ভেতরে ডক্টর পেনের সহকারী ডক্টর সিডনি ভ্যানমের কন্টেনার খুলে দিয়েছিল। এরই মধ্যে জেনারেল রেক্সা এডিকে গুলি করে। এর ফলে ভ্যানম সরাসরি এডির শরীরে প্রবেশ করে। ভ্যানম এডির শরীরে ঢুকতে এডির প্রাণ ফিরে আসে এবং সে পুরোপুরি ভ্যানমের রূপ নেয়। কিন্তু ঠিক তখনই জ্যানোফেস তাদের খুঁজে বের করে এবং ল্যাবের
ল্যাবে ঢুকে পড়ে। ল্যাবে ঢুকেই সে ল্যাব ধ্বংস করতে শুরু করে এবং জেনারেল রেক্সার দলের সদস্যদের একে একে মেরে ফেলে। এই পরিস্থিতি দেখে ডক্টর সেডনি ল্যাবে থাকা সব সিম্বাটরদের কন্টেনার খুলে দেয় যাতে তারা একসঙ্গে ভ্যানমকে সাহায্য করতে পারে এবং জেনোফেসকে পরাজিত করতে পারে। সব সিম্বাটর কন্টেনার থেকে বেরিয়ে আসে এবং আশেপাশে মানুষদের সঙ্গে যুক্ত হয়ে জেনোফেসদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। কিন্তু জেনোফেস খুবই শক্তিশালী ছিল, তাই সে কয়েকটি সিম্বাটর ধরে খেয়ে ফেলে। এই সুযোগে ভ্যানম দ্রুত এডির শরীর থেকে বেরিয়ে যায় যাতে জেনোফেস তাকে ট্র্যাক করতে না পারে। এরপর এডি ল্যাব থেকে বেরিয়ে একটি খোলা জায়গায় পৌঁছায়। বাইরে এসে এডি খেয়াল করে যে সেখানে মার্টিন এবং তার পরিবারও সেখানে ছিল, কিন্তু জেনোফেসের কারণে তাদের যেন ক্ষতি না হতে পারে তাই এডি দ্রুত তাদের কাছে যায় এবং তাদের নিরাপদ স্থানে বের করে নিয়ে আসে। অন্যদিকে সব সিম্বাটর মিলে জেনোফেসকে কঠিন চ্যালেঞ্জ দিতে থাকে। তবে ঠিক তখনই জেনোফেস উচ্চস্বরে চিৎকার করে এবং তার অন্যান্য সহযোগিতাকে সংকেত পাঠায়। আমরা দেখি যে তার চারপাশে অনেকগুলো পোর্টাল খুলে যায় এবং সেখানে আরো অনেকগুলো জেনোফেস চলে আসে। এই দৃশ্য দেখে এডি ভ্যানমে পরিণত হয় এবং অন্যান্য সিম্বাটরের সঙ্গে মিলে সব জেনোফেসদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। কিন্তু এতগুলো জেনোফেস একসাথে আসায় তারা সিম্বাটরের ওপর অনেক বেশি চাপ পড়ে যাচ্ছিল, ফলে সিম্বাটররা দুর্বল হয়ে পড়ে। শুধু তাই না, ভ্যানম এবং এডিও গুরুতরভাবে আহত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ভ্যানম এডি ব্রোককে কিছুটা দূরে নিয়ে যায় এবং বলে, এই জেনোফেসদের হারানো একমাত্র উপায় হলো তুমি আর আমি একসাথে মোকাবেলা করব। এরপর আমরা দেখি এডি আবারও ভ্যানম হয়ে ওঠে এবং জেনোফেসদের দিকে এগিয়ে যায়। জেনোফেসরা তাকে ঘিরে ফেলে, কিন্তু ভ্যানম তখন তার অনেকগুলো টেন্টাকল বের করে সবার সঙ্গে জড়িয়ে দেয়, অর্থাৎ তাদের নিজেদের শরীর শোষণ করতে শুরু করে। এরপর ভ্যানম কাছাকাছি থাকা এক জায়গায় পৌঁছায়। সেখানে এক শক্তিশালী অ্যাসিড রাখা ছিল যা যে কোনো কিছু ধ্বংস করতে সক্ষম ছিল। ভ্যানমের পরিকল্পনা ছিল এই অ্যাসিড দিয়ে জেনোফেসদের ধ্বংস করা। অ্যাসিডের কাছে পৌঁছানোর ঠিক আগে ভ্যানম এডিকে নিজের শরীর থেকে দূরে সরিয়ে দেয় যাতে তার প্রাণ বাঁচানো যায়। এরপর সে জেনোফেসদের নিয়ে অ্যাসিডের ভেতরে ঝাঁপ দেয়। ধীরে ধীরে অ্যাসিডের কারণে সব জেনোফেস ধ্বংস হয়ে যায়, তবে তাদের সাথে ভ্যানম সিম্বাটরও মারা যায়। ভ্যানমের মৃত্যুর সঙ্গে সঙ্গে সে সমস্ত জেনোফেসদের শেষ করে দেয়। এইদিকে এডি ব্রোক তার আঘাতের কারণে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আমরা দেখি ডক্টর পেন একটি কন্টেনার থেকে স্ক্রিন নামের আরেকটি সিম্বাটর বের করে এবং সেটির সাথে রূপ ধারণ করে সে স্ক্রিমে রূপান্তরিত হয়। এরপর তার সহকারীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর এডি ব্রোক জ্ঞান ফিরে পায় এবং সে দেখে সে একটি হসপিটালও রয়েছে। সেখানে ইউএস মিলিটারি বাহিনীর একজন সিনিয়র অফিসার আছে এবং তাকে ধন্যবাদ দিয়ে জানায় যে এডি এবং ভ্যানমের কারণে তারা জেনোফেস নামের এলিয়ান প্রাণীদের হাত থেকে রক্ষা পেয়েছে। অফিসার তাকে জানায় যে তার বিরুদ্ধে থাকা সমস্ত চার্জ মওকুফ করা হয়েছে এবং এডি এখন তার জীবন শান্তিতে কাটাতে পারবে। এর পরের দৃশ্যে আমরা দেখি এডি ব্রোক স্বাভাবিক জীবনে ফিরেছে, কিন্তু সে ভ্যানম সিম্বাটরকে খুব মিস করতে থাকে। এখানেই সিনেমার মূল কাহিনী শেষ হয়ে যায়। মুভির মূল কাহিনী এখানেই শেষ হয়, তবে সিনেমা শেষে দুটি পোস্ট ক্রেডিট দৃশ্য দেখা যায়। অর্থাৎ এখানে বোঝানো হয় যে ভ্যানম 3-র পর যদি কোনো সিকোয়েন্স আসে তারপরের মুভির ধারণাগুলো কীরকম হতে পারে বা এই পোস্ট ক্রেডিট সিন থেকে ওই মুভিটা তৈরি হতে পারে। তো প্রথমটিতে আমরা নালকে দেখি। এই দৃশ্যে নাল বলে যে সে পুরো মহাবিশ্ব ধ্বংস করে দিবে, আর এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে নাল, যাকে গড অফ সিম্বাটর্স বলা হয়, ভবিষ্যতে সিনেমাগুলোতে আরও বড় কোনো ভূমিকা পালন করবে। এই ছিল ভ্যানম দ্য লাস্ট ডান্সের মুভির গল্প। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। কিন্তু একটা কথা, আপনারা অবশ্যই মুভি দেখার সময় খেয়াল করেছেন আমার বিড়াল 3-4 বার কিন্তু ম্যাও বলেছে। এটার মানে প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।